বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দেবার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি। এবারে জানাবো, দীর্ঘ ৮ বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম চৌধুরী ৮ বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করবার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনার পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। এবারে থাকছে, চিত্রনায়িকা নিপুণকে জয়ী করতে হুমকি দেন শেখ সেলিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ আক্তার। সমিতি নির্বাচনকে ঘিরে 2022 সালে জল ঘোলা হয়েছে অনেক। সেবার সভাপতি পদে ইলিশ কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিপুণকে জয়ী করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। বিভিন্ন ব্যক্তির কাছে আসতে থাকে চাপ। নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকে জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আসেনি। এদিকে 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার 15 বছরেরও বেশি সময় দেদারসে ঋণ নিয়েছেন। এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার দেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধের এখন ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি আগ্রাসন, আলজেরীয় প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবাউন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদি শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, কিন্তু আলজেরিয়া এটি কখনই মেনে নেবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চায় বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। দুর্ভাগ্য, আমাদের পাশের দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু করেছে। মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও ডক্টর এজিএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত 15 বছরে দুঃশাসনে দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার করা হয়েছে প্রায় $10 বিলিয়ন। তিনি বলেন, ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিন। নির্বাচনে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে সেটাকে পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে। সেজন্য যে সময় প্রয়োজন সে সময় এদেশের জনগণ এ সরকারকে দেবে। সরকার পতনের পর সারা দেশে যে মামলা হয়েছে সেই বিচার কার্যক্রম নিয়ে ফখরুল ইসলাম বলেন, এ সরকারের মেয়াদ হয়েছে মাত্র 11 দিন। এই কয়েকদিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।
8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী 8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, সর্বশেষ মামলায় আসলাম চৌধুরীর জামিননামা কারাগারে আসে। পরে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। আসলাম চৌধুরীর আইনজীবী একেএম সাইফুল বলেন, তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৭৬টি মামলা হয়। ৭৫টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সর্বশেষ মামলায় তিনি জামিনে কারামুক্তি পেলেন। আসলাম চৌধুরী মুক্তি পেতে যাচ্ছে এ খবরে আজ সকাল থেকেই বৃষ্টির মধ্যে বিএনপির শত শত নেতাকর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে এসে জড়ো হন। আসলাম চৌধুরী কারাগার থেকে বের হবার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তার ট্রাক মিছিল করে আসলাম চৌধুরীকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন। 2016 সালের 15 মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের 26 মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। অবশ্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে আগে পরে আরও অনেক মামলা হয়। তিনি 2013 সালে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলায় আজ জামিনে কারামুক্তি পেলেন। আসলাম চৌধুরীর আইনজীবী বলেন, 2013 সালের এই মামলা রাজনৈতিক। মামলার এজাহারে আসলাম চৌধুরীর নাম ছিল না, তবুও তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য নস্যাৎ করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে তারেক রহমান। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য এবং উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনার পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে একটি গণতান্ত্রিক ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, হত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে 15 বছরের ফ্যাসিবাদী প্রতিষ্ঠার এখনই সময়। লাঞ্ছিত বঞ্চিত অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে আছে। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 15 বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল। আন্দোলন করতে গিয়ে এ সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, অপহৃত হয়েছেন, অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় সংস্কারের পথ ধরে অন্তর্বর্তী সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। প্রবাসীদের মধ্যে একদল সাহসী প্রবাসী থেকে জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্টদের দেশের আইন মেনে সাধ্যমতো প্রবাসীদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। চিত্রনায়িকা নিপুণকে জয়ী করতে হুমকি দেন শেখ সেলিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ আক্তার। চিত্রনায়িকার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। সমিতি নির্বাচনকে ঘিরে 2022 সালে জল ঘোলা হয়েছে অনেক। সেবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান, কিন্তু ফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিপুণকে জয়ী করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন ব্যক্তির কাছে আসতে চাপ থাকে। নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকে জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনেননি। জানা গেছে, সে বছর নির্বাচনের ফলাফলের রাতে ভোট গণনা শুরু থেকে একের পর এক হুমকি পেতে থাকেন প্রধান নির্বাচন কমিশনার। এক পর্যায়ে জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে পড়েন নিপুণ। তখন একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখানো শুরু করেন কমিশনারকে।
ওই ঘটনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব পালনকারী পীরজাদা হারুন জানান ২০২২ সালে নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে একজন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। মুঠোফোনে ভয় দেখানোর পাশাপাশি বড় অঙ্কের অর্থে লোভও দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন, ফোনে আমাকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। পরে একটি জায়গাতে যেতে বলা হয়, সেখানে অনেক টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা হলো, সেটা গেল কোর্টে। তখনও নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে একটি রাজনৈতিক দলের সদস্য বানিয়ে নানা কাণ্ডে ছোট করা হলো, নিষিদ্ধ করা হলো এফডিসিতে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় ইসরায়েলি আগ্রাসন, আলজেরিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবাউন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, কিন্তু আলজেরিয়া এটি কখনই মেনে নেবে না। সোমবার আলজেরিয়ার উত্তর পূর্বে কনস্টান্টিপোল এক বক্তৃতায় এই হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আবদেল মাজিদ বলেন, ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত। ৭৮ বছর বয়সী আবদেল মাজিদ তেবাউন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটিতে সেপ্টেম্বর মাসের ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে আবদেল মাজিদ জোর দিয়ে বলেছেন, আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনের সহায়তার জন্য